জি, এবার বলেন। জি, ওই কাশিটা তো স্যার যাচ্ছে না, প্রচন্ড বেশি এবং ঘ্যারঘেরি কাশি হয়ে গেল। পরে আমি আপনি কার্বোভেজ 0.3 খেলাম, তাতেও উপশম হলো না। পরে একদিন 0.2 খেলাম, তাতেও খুব একটা উন্নতি লক্ষ্য করলাম না বেশি। ওই সকালে খাই একটু ভালো থাকে, বিকাল হতে হতে আবার যা তাই হয়ে যায়। তা আমি ভাবলাম যে এর আগে সোজা খেয়ে আমার একটু উপশম হয়েছিল, তো সোজা আবার 10 কাপিং খেলাম, তাতে সারা 4 দিন ভালো থাকলাম, 2 দিন। তারপরে আবার ওই একই অবস্থা। পরে আজকে স্যার সরিনাম খেলাম, CM 10 কাপিং 2-3 ফোঁটা খেলাম, সারাদিন ভালো ছিলাম, কিন্তু সন্ধ্যার থেকে মনে হচ্ছে বুক টুক সব আটকায় যাচ্ছে, কথাই বলতে পারতেছেন এরকম। অনেক খেকর দেওয়ার পর পর অল্প একটু কাশি ওঠে। হ্যাঁ, আর ওই পাকা ঘন সর্দি কাশি, এটা হচ্ছে। এখন সরিনাম কি স্যার আর কি করা খেয়েছেন? যায়? আমি না, আর খাই নাই। কেন? ওই সকালে খাইছি, আর ওই দুপুরে দুপুরে 2-3 ফোঁটা ওষুধ খাইছিলাম, আর খাই নাই। আবার খেতে হবে তো। কন্টিনিউ খেয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, যখন দরকার হবে তখন খাবেন। ও ও, আমার এই কাশিটা আটকে যাচ্ছে, এই জন্য ভয় হচ্ছে। না তো না, সমস্যা নেই, আপনি ইয়ে কয়েকবার করছি। খাবেন। না হলে লোয়ার পোটেন্সি, আচ্ছা লোয়ার পোটেন্সি খেতে হবে। আচ্ছা। লোয়ার পোটেন্সি, যেহেতু আপনি কার্বোভেজ 0.3 খাচ্ছিলেন এবং খাওয়ার পরে ভালো থাকছিলেন, জি। সকালে খেলে সারাদিন ভালো, আবার যখনই সমস্যা হবে তখনই খেতে হবে। ওষুধের নিয়ম হচ্ছে যখন ও সমস্যা তখন খেতে হবে। আচ্ছা। কার্বোভেজ তো স্যার 200 2 3 দিন খেলাম পর পর, তারপরে 0.3 তিন 3-4 দিন খাইছি। হ্যাঁ, তারপরেও কভার হলো না, বিধায় আমি আবার এক আটকায় যাইতো একবার বুকে। এক ডোজ কেন, দরকার বেশি হলে বেশি খেতে হবে, কোনো সমস্যা নেই। না, আমি তো চাই একটু ঘন ঘনই খাই, একটু ঘন ঘনই খাই, এই কাপিং ওষুধ তো এই জন্য একটু ঘন ঘন খাই। হুম। মানে ওইটা আর স্যার একটা নেত্রনালীর সমস্যা স্যার, আপনার কাছে পরামর্শ নিয়ে 40 দিতাম, পরে 42 দিলাম, তাতে নেত্রনালী পানি টানি পরে বন্ধ হলে প্রচন্ড ব্যথা শুরু হলো। আপনি বললেন যদি কাপিং করে দেন 42, কাপিং করে দিয়ে এতদিন ভালো ছিল, আবার নতুন ভাবে শুরু হয়েছে। তো আমি আবারও 42ই দিলাম, 42 দিলাম, কিন্তু এই আজ 4-5 দিনের ভিতর কোনো উপশম নাই। এর মাঝে সরিনাম 1 ডোজ দিতাম, খোঁজাও দিতাম। হম এখন গত পরশু দিন দিচ্ছি আপনার 0.44, তাতে কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। এখন স্যার এটা কি করা যায়? আর বাড়ান। আরো পাওয়ার বাড়াই দেবো স্যার? জি এই 1-2 দিন দেখেই আবার ভিন্ন অন্য পাওয়ারে চলে যাবো স্যার? জি জি স্যার ওই যে ইয়ের রুগী তো দেখেছিলাম, ওই যে আপনার কিডনির রুগী, স্যার ওই যে পাশা নামের ছেলেটার, জি। কেন স্যার খুব বিরক্তি মারলো এখন, আসে বারবার। তো ওদের তো ওই 10 কাপিং 1 ফোঁটা দিয়ে হাইড্রোফোবিনাম 18 দিছি, খাচ্ছে। এখন বলতেছে যে স্যারের সাথে একটু আলাপ করে দেখো যে অ্যালোপ্যাথি ডাক্তাররা যে ওষুধটা লেগেছে, সেই ওষুধটা এর সঙ্গে চলবে কিনা। বলেন যে সেটা তোমাদের ব্যাপার। আহ, আমি ওটাই বলেছি, বলতেছে যদি উনি বন্ধ করতে বলেন তো আমরা বন্ধ করে দিই, আর যদি বলেন যে না চলতে থাকুক চলুক। সব সমস্যা। জি। আচ্ছা স্যার, আরেকটা রুগীর একটা ব্যাপার আছে, ওই যে স্যার কথা কানে শোনে, কথা বলতে পারে না। এটা আপনি 28 দিলাম একদিন পর পর, পরে আপনি বললেন যে পটেন্সি একটু বাড়াই দেন 30। এর মাঝে তো এই 1 সপ্তাহ খাচ্ছে একদিন পর পরই। যে, স্যার কোনো উন্নতির কথা তারা বলে না, কিন্তু স্যার খুব ভিতরে তার খুব কষ্ট হয়, কারণ যে কথা শোনে তো, শুনতে পারে এবং বলার জন্য খুবই তার কষ্ট ফিল করে সে। 20 বছর বয়স হয়ে গেছে, কথা বলার জন্য চেষ্টা করে খুব, এবং খুব চতুর ছেলেটা, খুব চালাক এবং বুদ্ধিমান ছেলে, কথা সে বলতে পারে না। এই জন্য সে খুব কান্নাকাটি করে, মাঝে মাঝে কয়ে যে না আমি মরিয়ে যাবো, আমি আর এই জীবন রাখবো না, এরকম কথা বলে, মানে আপার সিংহেতে প্রকাশ করে। এগুলো এখন স্যার এই 30 চলতেছে এত তার। এত দ্রুত, এত দ্রুত জি স্যার। আহ, কম হয়ে আসে না, হ্যাঁ। জি। এগুলো সময় লাগবে স্যার অনেক। সময় লাগবেই। মাঝে মাঝে কি স্যার ওই সরিনাম কি থুজা এটা দেবো, আর ওই ওটা চলতে থাকবে এরকম, না জি, ওটাই একই ওষুধ চলতে থাকবে? ওটা মাঝে মাঝে সরিনাম দেবেন, থুজা দেবেন, টিউবারকুলার দেবেন। জি।
আর একটা স্যার 2-3 সপ্তাহ 2 সপ্তাহ তো ক্লাস করা হয় না। আর একটা রোগীর ব্যাপারটা স্যার একটু আলাপ করি, সেটা হচ্ছে যে নাকের ভিতর ঘা, গালের ভিতর ঘা, এবং পায়ের হাঁটু নিচে আপনার একজিমা। তা আমি তাকে 10 কাপিং ওষুধ দিলাম, হাইড্রোফোবিনাম। খুব একটা রেজাল্ট ভালো হলো না। হুম। এখন আহ ঘা তো এটা গেল না, আবার এটা মানে ওই চর্মরোগেরও খুব একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। এখন তার চর্মরোগের থেকেও তার ওই আহ গালের ভিতর এবং নাকের ভিতর যে ঘা, এই ঘাটা নিয়ে বেশি একটু চিন্তিত, এবং সে একটু সমস্যা ফিল করতেছে বেশি। টিএম দিয়েছিলেন না টেনিম দিয়েছিলেন? 10 কাপিং করে দিতাম স্যার। সিএম দেন। সিএম কাপিং করে দেবো। সিএম কাপিং করে দেবেন, একদিন কাপিং। করে একদিন খাবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার। জি স্যার, আচ্ছা। জি। জি স্যার। ওকে। আসসালামু আলাইকুম। আসলাম জি মারুফ। স্যার, ইরিনয়েড টনসিল, রাত্রে ঘুমাইতে গেলেই তার শ্বাস নিতে সমস্যা হয়, খুব শব্দ করে, 4 বছর বয়স। অ্যালোপ্যাথিক ডাক্তাররা সব বলে দিছে যে এটা অপারেশন ছাড়া কোনো কিছু করা যাবে না। হুম। তো এক্ষেত্রে স্যার 30 দিয়ে শুরু করছিলাম, যেহেতু টনসিল ইনফ্লামেশন আছে। হুম। 30-32 চলে, তেমন কোনো উন্নতি যদিও 1 সপ্তাহ ধরে চলতেছে, বোঝা যাচ্ছে না। তাহলে এখন কি 32ই চলবে, নাকি পাওয়ার বাড়াবো সামনে, নাকি অন্য কোনো করতে দিয়ে? 32 চলবে। আর 32 চলবে। আর আপনি থুজা দিয়েছেন? না না, জি না স্যার, বুঝা যায়নি। থুজা দিতে হবে তো। থুজা দিতে হবে, সরিনাম দিতে হবে। তোরা আপনার এটা কি কিভাবে দেবো স্যার? হরিনাম পূজা, হরিনাম দিয়ে পূজা দিয়ে তারপর আবার 32-এ আসবো? জি জি। আচ্ছা স্যার, আর একটা ব্রেস্ট ক্যান্সারের রুগী এর আগে আলোচনা করছিলাম। তো ওনার তো সিএম দিয়ে শুরু করছিলাম, তো সিএম এ অনেকটা আরাম, যেমন রাত্রে ঘুমাতে পারতো না, এখন মোটামুটি সে 3-4 ঘন্টা ঘুমাইতে পারে। তো এক্ষেত্রে সিএম চলতেছে, তো সিএম কি চালাবো নাকি পাওয়ার সামনে আরো বাড়াবো? সিএমই চলবে। অস্থিরতাও কমে আসছে। মাথায় রাখতে সিএমই হবে চলবে, জি স্যার। ক্যান্সারের রোগীরা কিন্তু বেশি হায়ার পটেন্সি নিতে পারে না। এই জন্য সিএমএ আচ্ছা যতটুকু আচ্ছা। ভালো আছে সিএমই চালু রাখেন। প্রয়োজন, নিতান্ত প্রয়োজন ছাড়া 15-তে যাবেন না। স্যার এক্ষেত্রে একটা সমস্যা হলো, সিএম যে বোতলে দিছি সে বোতলটা শেষ করে ফেলতেছে। এখন সেক্ষেত্রে কি করব? ওটা বড় তো 8 বার বোতলে, করে ঝাঁকি দিয়ে সামনে আগায়। বড় বোতলে দেবেন। আচ্ছা আচ্ছা, আবার ওইটাই দিয়ে দেবো, সিএমই আবার দিয়ে দেবো। সিএমই দেবেন, কিন্তু বড় বোতলে এসব দেবেন, ইয়ে নিয়ে 0.5 লিটারে দেবেন। পানি কমে আসলে আবার নিয়ে পানি শক্ত ওর সাথে হয়ে পানি গেছে মিশিয়ে আলু খাবেন। বাবা। আচ্ছা আচ্ছা। স্যার, এই আর্থাইটিসে যাদের পায়ে আপনার পানি জমে যায়, পানি বের করে কিছুদিন পর পর, ডাক্তার বলে দিছে এটার চিকিৎসা করে সম্ভব না, এটা 3rd স্টেজ চলে গেছে, আপনার পা আস্তে আস্তে শুকায় যাবে। এই রোগীর ক্ষেত্রে কি সিএম দিয়ে শুরু করব? সিএম দিয়ে শুরু হবে, তবে সিএমএ কতটুকু ভালো থাকবে সেটা দেখার বিষয়। যদি দেখা যায় যে খুব বেশি ভালো থাকছে না, তাহলে পাওয়ার বৃদ্ধি করতে হবে। আচ্ছা আচ্ছা, জি স্যার। আর স্যার, ওই এক মহিলার ডিম্বাণু খুবই কম, তো সেক্ষেত্রে 30 দিয়ে শুরু করছিলাম। তো এক্ষেত্রে তেমন কোনো, প্রায় 2 মাস হয়ে গেছে টেস্ট করাইলাম, তেমন কোনো ইমপ্রুভ হয় নাই। 36-এ যান। তো এক্ষেত্রে সামনে আগাবো? 36-এ চলবে। 32-এ যাবো না? 36-এ, আচ্ছা। আচ্ছা, জি স্যার। জি। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম। আর কেউ কিছু বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম মুসলিমউদ্দিন। স্যার, ওই একটা পেশেন্ট আর কি, এ ব্যাপারে আরো আগে একবার কথা হয়েছিল। ওর প্রবলেম হলো যে মহিলা আর কি, আপনার 5 বার গর্ভ হয়েছিল, কিন্তু বাচ্চা নষ্ট হয়ে গেছে 2-2.5 মাসের মাথায়। এখন কনসিপ্ট হয়েছে আজকে 5 মাস চলে, কিন্তু বারবার করে ওরা আল্ট্রাসোনোগ্রাফি করেছে। প্রত্যেকবারে প্রত্যেক গাইনি ডাক্তার বলেছে যে ওর মানে কনসিপ্ট হওয়ার পর থেকে পানি নিয়ে আসে নাই, সম্পূর্ণ পানি শূন্যতা। এখন কি করার ওকে, যেমন ওনারা মানে পরামর্শ চাচ্ছে কি করতে পারি ওনাদের জন্য।
আমাদের যে নর্মাল প্রসিডিওর আছে এই প্রসিডিওর অনুযায়ী এগোতে হবে, হ্যাঁ। আর জি। যত বেশি আল্ট্রাসোনোগ্রাফি হবে তত বেশি বাচ্চার ক্ষতি হবে, পানি শুকিয়ে যাবে। মানে ওরা বলতেছে যে সম্পূর্ণ বাচ্চা মানে পানি নেই বললেই চলে, এই অবস্থা হয়ে গেছে। হুম। আপনি হাইড্রো দিয়ে শুরু করেন, আর সরিনাম দেবেন 3 দিন পর পর, থুজা দেবেন 5 দিন পর পর, দিয়ে 2 সপ্তাহ পরে আল্ট্রাসাউন্ড করে দেখা দেখা যাবে যে কি অবস্থা। তারপরেরটা পরে ভাবা যাবে, হ্যাঁ। জি। আরেকটা বিষয় বলবো। হ্যাঁ, হ্যাঁ, শিওর। আরেকটা রুগী আর কি, মেয়ে, 9 বছর বয়স ছিল। ওর হঠাৎ খুব একটা কঠিন প্রবলেম দেখা দিয়েছে যে পেশাব করতে বসলে প্রচন্ড ভাবে জ্বালা পড়া, হ্যাঁ, পেশাব করতেই পারে না, 1 নম্বর। দ্বিতীয়ত তলপেট ব্যথা করে, আর খাবার খেলে পেট ব্যথা শুরু হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কিন্তু ওরা বলছে যে পেশাবে মনে হয় ইনফেকশন আছে, এবং প্রচন্ড জ্বালা পড়া পেশাবের। আচ্ছা। পরীক্ষা নিরীক্ষা কিছু করানো হয়েছে কিনা? না, কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়নি। ওদের ধারণা আর কি যে পেশাবে ইনফেকশন আছে, জ্বালা পড়া খুব বেশি পেশাবের রাস্তায়, ওরা বলছে। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমাদের যে নর্মাল নিয়মে শুরু করতে হবে, এবং দিনটান্তই যদি এতে রেজাল্ট না পাওয়া যায় তাহলে আমাদের প্রসব ইনফেকশনের যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওরটা মেনটেন করতে হবে। ওটা একটু স্যার যদি হালকা সংক্ষেপে একটু ধারণা দিয়ে দিস ভালো হয়। 78 অথবা 79 নম্বর ক্লাসটা প্রস্রাবের ইনফেকশন নিয়ে কথা বলা আছে, ওইখান থেকে একটু ওরা দেখে। মামে দুজনে, মামে দুজনে। ঠিক আছে। জি। জি। আচ্ছা। আর কেউ কিছু? স্যার আমার ছেলেটা আর কি, ও মোটামুটি সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু খাবার খেলে কাশি, মানে হঠাৎ করে কথা বললে কাশি হয়, কাশির সাথে বমি হয়ে যায়, মানে কাশি নেই, হঠাৎ কাশি শুরু হয়ে যায়। আর কাশির সাথে যত কিছু খাইছে সবগুলো বমি করে ফেলে দিই। খুব বেশি এটা, খুব সমস্যা এটা বেশি হচ্ছে। আচ্ছা, ওর কি কি আমার ওষুধ? গ্যাসের প্রবলেমের জন্য এমনি তো ওর ওই অ্যাজমা কাশির জন্য আমার হাইড্রো 15 পর্যন্ত যাওয়া হয়েছে। আচ্ছা, এরপরে এগুলো মোটামুটি বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু এখন যে সমস্যা হচ্ছে হলো যে সুস্থ, কিন্তু কথাবার্তার ফাঁকে বা হাসির ফাঁকে হঠাৎ করে কাশি হচ্ছে, কাশির পাশাপাশি বমি হয়ে সবগুলো বের করে দিচ্ছে, আর কিছুই পেটে থাকছে না। তো আমি ওই গ্যাস্ট্রিকে মানে আবার পায়খানার ক্লিয়ারের জন্য আমি CB 200 চালাইছিলাম, CB 200 কাজ হচ্ছে না স্যার। না, এটা তো অ্যালার্জি জনিত কাশির কারণে বমি হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এখন জি। হাইড্রো যেহেতু 15 পর্যন্ত যাওয়া হয়েছে, তা 15-র পরে যেতে হবে। তাতেও যদি নিতান্ত পরিবর্তন না হয় তারপরে এটা নিয়ে কথা বলতে হবে, হ্যাঁ। জি স্যার। জি। আর কেউ কিছু? স্যার একটা কিডনি রোগীর ব্যাপারে কথা বলছিলাম আপনার সাথে। এখন তার ক্রিটিনিন 5 চলে। তো সেক্ষেত্রে তো আপনার কার্বেনিমিলিস, তারপরে আপনার ড্রসেরা, এগুলা সবই দেওয়া হয়েছে, কার্বোভেজ। তার বমি আছে, এই বমিটা মোটামুটি হাইড্রোতে ভালো থাকতো। তো এখন ড্রসেরা এই যে 3 দিন পর পর দেওয়া হচ্ছে, আবার অন্য ওষুধ, অ্যালোপ্যাথিক ওষুধও খায়। তার বমিটা 2 দিন ধরে বন্ধ হচ্ছে না। সে যাই খাইতে চায় বা খাবারের গন্ধ শুকলেই তার বমি হয়ে যায়। হাইড্রোতে যাওয়া হয়নি আর? এক্ষেত্রে কি 32? হ্যাঁ হ্যাঁ, হাইড্রো চলতেছে, হাইড্রো 32 চলে। আচ্ছা, পাওয়ার বাড়াতে হবে। কিন্তু এই হাইড্রোতে তো একটু আগে ভালো ছিল। পাওয়ার বাড়িয়ে দেন। পাওয়ার স্যার 30 থেকে 32-এ গেলাম, তাও একই রকম। 32-এ গেলেন তাও একই রকম। আচ্ছা, তাহলে সরিনাম দিয়ে কারো ভেজে যান। সরিনাম দিয়ে কার্বোভেজও আসছি, কার্বোভেজের পরে আবার 32 দিছি। তাতেও কমছে না? না না, বমিটা আর হচ্ছে, তবে আগে বমিটা এমনি হয়তো, এখন খাবারের গন্ধ শুকলে বমিটা হয়। ঠিক আছে, অপেক্ষা করেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা জি স্যার। জি।
আচ্ছা, আর কেউ কিছু? আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম। লিটন সাহেব বলেন। স্যার স্যার আজকে বিকাল থেকে বাবুর বমি হচ্ছে। উম, এই 5টা থেকে শুরু হয়েছে স্যার, এখনো বন্ধ হয়নি স্যার। ওষুধ কোনটা দেওয়া ছিল ওর? লাস্ট সকালে TDCM দিয়েছিলাম। আচ্ছা, কার্বোভেজ দেন 10 ml। আচ্ছা ঠিক আছে, 10 ml দিব স্যার। জি। আর বাবুর 2 দিন ধরে টয়লেট হচ্ছিল না স্যার, এটা একটু সমস্যা, টয়লেট ঠিক হচ্ছিল না, আছে। পর আজকে সকালে। আচ্ছা ঠিক আছে স্যার। জি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আরেকটা বিষয় জানতে ইচ্ছুক আর কি। হ্যাঁ, বলেন। এই একটা একটা পেশেন্ট ওর আমাদের বাসা, আমাদের নোয়াখালীতে আলটা আর বলা হয় আর কি, অর্থাৎ একবার হলকের মাঝে যে মাঝখানে যে জিভের মাঝখানে যে আলটা আছে, জি ওটা জি। দিন দিন বড় হয়ে যাচ্ছে। দিন দিন বড় হয়ে যাচ্ছে মানে বাড়তে আছে, তো কি করা এর জন্য? ব্যথা আছে? এটা কমছে না, মানে বেড়ে যাচ্ছে। জি স্যার। ব্যথা আছে কিনা? না ব্যথা নেই, কিন্তু বড় হয়ে যাচ্ছে, আর বড় হয়ে যখন যায় তখন কথা বলতে মাঝে মাঝে ব্যথা অনুভব হয়। অথবা ওষুধ দিয়েছেন কিনা? মুসলিমউদ্দিন। না স্যার, ওষুধ দিয়ে আচ্ছা, 30 দিয়ে শুরু করেন, তারপর দেখা যাক। আর 3 দিন পর পর থুজা দেবেন, মাঝে মধ্যে সরিনাম দেবেন। আর 1 সপ্তাহ পরে স্যার। গিয়ে টিডি দিয়ে আসবেন। প্রথম কথা ক্লিয়ার শুনতে পাইনি, একটু বললে ভালো 30। হতো। 30 না? জি। আর কেউ কিছু? আর কেউ কিছু বলবেন? স্যার কারো যদি আপনার হিমোগ্লোবিন কম থাকে অথবা ডাব্লিউবিসি তে তার আপনার হোয়াইট সেলটা কম দেখা যায় রিপোর্টে, তাহলে সেক্ষেত্রে কত দেওয়া শুরু করবে? সেক্ষেত্রে সিএম দিতে হবে, কিন্তু ঘন ঘন দিতে হবে। ডাব্লিউবিসিটা বেশি থাকলে। 10 এম সিএম সিএম। সিএমটা কম। আর এমনি শুধু যদি আপনার হিমোগ্লোবিন কম থাকে? মানে শুধু যদি হিমোগ্লোবিন কম থাকে, সেক্ষেত্রে সিএম 15, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আচ্ছা, জি স্যার। আর কেউ কিছু? স্যার একটা স্যার রোগী সম্পর্কে অনেক আগে আলোচনা করছিলাম, প্রায় 3 মাস আগে। সে তার 7 বছর থেকে ওই পায়ের কাছে ইচ্ছাকৃতভাবে তার মা বাবা গোস্ত কেটে দিছিল, এবং তাদের একটা ধারণা ছিল যে এভাবে শরীর থেকে রস বের করে দিলে সে তার সমস্ত সমস্যার সমাধান হবে। এখন তার বয়স 63। সে খুব কষ্ট পায়, ওখান থেকে রস পড়ে। তো আপনার পরামর্শ স্যার, তাকে তো হাইড্রো 15 দিয়ে শুরু করছিলাম। শরীরে অনেক চর্মরোগ বের হয়েছিল, তারপরে চর্মরোগ গুলাও চলে গেছে। এখন সেই রস পড়াও বন্ধ হয়ে গেছে। কিন্তু তার যে মেন সমস্যাটা ছিল, হাঁটতে পারতো না, ব্যথা করে পায়ে, কোনো তার সমস্যা নাই, কিন্তু হাঁটতে পারে না, হাঁটতে গেলে পায়ে ব্যথা লাগে। এই সমস্যাটা সকালবেলা সে রাত্রে ওষুধ খায়। এখন তার হাইড্রো চলতেছে 30। রাত্রে যখন ওষুধ খায় সে সকালে 2-3 ঘন্টা ভালো থাকে, হাঁটাচলা করতে পারে, তারপরে আর পারে না। সকালে খাই তারপরে না? পারে না বলতে, বাসা থেকে মসজিদ একদম কাছে। সকালে 1 ডোজ দেওয়া হয়েছে, সকালে 1 ডোজ দিলেও কোনো কাজ হয় না। ওই রাত্রের ডোজ দিলে সকালে একটু ভালো থাকে, অর্থাৎ রাত্রে ঘুম হয়, যার কারণে মনে হয় ভালো থাকে। আচ্ছা, তাহলে কারো ভেজে চলে যান। কারো এটা ভেজ হলো 26-এর পর থেকে। 30 দিয়ে শুরু করেন। 26-এর পর থেকে এরকম চলছে।
আচ্ছা, কার্বোভেজ 30। জি, সরিনাম দিয়ে কার্বোভেজে চলে যাবেন। আচ্ছা আচ্ছা, জি স্যার। জি, সালাম। আসসালাম। আর কেউ কিছু? স্যার, যারা থ্যালাসেমিয়া রোগী প্রতি মাসে মাসে রক্ত দিতে হয়, এদেরকে কি আমাদের মানে রিয়ের মধ্যে কিছু করার মতো পদ্ধতি আছে কিনা, করা এটা যায়, বন্ধ কিন্তু করার জন্য? সেটা যদি সময় দেয় তাহলে করা যায়, কিন্তু সময় দিতে চায় না। না ভাই কিছু হচ্ছে না, কি করব, এই নানান ঝামেলা। যদি কেউ সময় দেয় যে রক্ত দেওয়ার দরকার হলে সে রক্ত দেবে, কিন্তু আমাদের কাছে থাকবে 3 মাস 4 মাসের মধ্যে রক্ত দেওয়া প্রায় বন্ধ করা সম্ভব হয়। স্যার, এটা আমার দরকার ছিল। আসলে আছে, ও ধৈর্য ধরতে রাজি আছে, কিন্তু বিষয়টা আমার তাহলে জানা ছিল, জানা তাহলে দরকার শুরু ছিল। করেন, তাহলে শুরু করেন। জি স্যার, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি স্যার, একটি রোগীর বিষয় নিয়ে কথা বলতেছিলাম যে তার ডান পায়ের যে মেন যে হাড়টা, হাড়ের ভিতরে ক্ষয় হয়ে গেছে। মানে ভিতরটার যে ক্যালসিয়ামটা, এই ক্যালসিয়ামটা নষ্ট হয়ে গেছে। আর এটা নষ্ট হওয়ার কারণে দুই পাশে যে গোষ্ঠটা, এই গোষ্ঠটাও ছেড়ে দিছে। তো এই অবস্থাও সে হাঁটাচলা করতে পারে। তো এই সমস্যাটা প্রায় 8 বছর প্লাস। তো সে অনেক জায়গায় মানে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি অনেক ওষুধ খেয়েছে। তো প্রায় দেখা যাবে যে বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে সে অ্যালোপ্যাথি খায়নি আর কি। তো হোমিওপ্যাথি অনেক খেয়েছে, কিন্তু এখনো আপাতত কোনো কিছুই ফলাফল পাইনি। এক্ষেত্রে কি করা যায়? এক্ষেত্রে শুরু করতে হবে, তারপরেরটা পরে দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। আমরা 26 দিয়ে শুরু করব। হাইড্রোসার্ভিস দিয়ে শুরু করে হুম। যে প্রতিদিন 2 বার খাবে মিনিমাম। জি জি। যদি তার ব্যথা যে প্রতিদিনই ব্যথাটা অনুভব করে সে, এই জন্য প্রতিদিন অনুভব 2 বার করার খাবে। কারণে প্রতিদিন জি দুই জি। বার খাবে। অ্যালোপ্যাথিটা কি অ্যালোপ্যাথি, অ্যালোপ্যাথিটা কি চলবে হ্যাঁ নাকি অ্যালোপ্যাথি স্টপ চললে থাকবে? চলবে, না চললে বন্ধ করে দেবে, সেটা তার ব্যাপার। জি জি, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসলাম। স্যার। আমার একটা পেশেন্ট মানে হচ্ছে যে অ্যাবনর্মাল বাচ্চা, 5-6 বছর বয়স, হাঁটতেছে এরকম পারে না, ঠেলা গাড়িতে হাঁটছে। তো বাচ্চাটা কথা বলার চেষ্টা করছে কিন্তু কথা বলতে পারছে না। এক্ষেত্রে আমি কি থেকে শুরু করতে পারি? সিএম দিয়ে শুরু করতে হবে, এবং সিএম প্রতিদিন একবার সিএমডি দিতে স্যার? হবে, হ্যাঁ। ও, প্রতিদিন সকালে? হ্যাঁ, প্রতিদিন সকালেই খাক একবার করে। জি স্যার। তারপর পর্যায়ক্রমে বাড়িতে থাকতে হবে? বাড়াতে থাকবেন, জি। জি স্যার। আর স্যার ওই পিত্তথলির জন্য কি ওষুধ, মানে আমি মেসেজ দিয়েছিলাম স্যার, তো ওইটা ওই যে পাথরির জন্য, পিত্তথলি পিত্তথলি পাথরির জন্য। পিত্তথলি পাথর নিয়ে আলোচনা করা আছে ইউটিউবের কত নম্বর ক্লাস, 75 থেকে 80 নম্বর ক্লাসের মধ্যে আছে। ওইটা একটু দেখে নিতে হবে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, থ্যাংক জি, ইউ। আসসালামু আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম। আসলাম। একটা সাহেব বলেন। স্যার, আমি একটা রিপোর্ট দিচ্ছিলাম আপনার ইয়েতে, দেখছিলেন স্যার এটা? মেবি দেখছিলাম, বলেন তো কি কেস কি? কেসটা হলো স্যার, ওর স্যার গ্যাস্ট্রিক বডি আলসার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলছিলাম, জি। এখন ওইটা স্যার ওই জিজার ইনফেকশন হয়ে গেছে। এখন শুরু করবো না স্যার, আর উপরে দিয়ে শুরু করবো? সিএম দিয়ে শুরু করবেন, এবং অবস্থার উপরে নির্ভর করবে যে আপনি কতটা অপেক্ষা করবেন বা এগিয়ে যাবেন, হ্যাঁ। আচ্ছা স্যার, ইয়ে তো যে ফাইটাম তো দেওয়া যাবে না স্যার মেডিসিনের সাথে, তাই না না স্যার? না, শুধু শুধু ওয়াটার ছাড়া অন্য কিচ্ছু দেবেন না। আচ্ছা।
ঠিক আছে স্যার, এটার জন্য আর কি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, বলেন। জি স্যার, ওই আরেকটা রোগীর ব্যাপারে, সেটা হচ্ছে বয়স তার 66 বছর। 1.5 বছর হলে কানের মধ্যে প্রচন্ড শব্দ, যে শব্দ সে সহ্য করতে পারে না। আমি প্রথমে তাকে হাইড্রো 26 দিয়ে শুরু করলাম, খুব একটা বেশি উন্নতি কিছুই হলো না। পরে এক ডোজ সরিনাম দিলাম, দিয়ে পরে আবার হাইড্রো 32 দিলাম, তাতেও খুব একটা উন্নতি নাই। গত কয়েকদিন আগে আসছিল, আমি আবার কার্বোভেজ এক ডোজ সিএম দিছি। তো এই রোগীটার ক্ষেত্রে কিভাবে কি করা যায়? প্রচন্ড শব্দ, সে শব্দ সে সহ্য করতে পারে না উভয় কানেই। আচ্ছা, কানের ট্রিটমেন্টটা শুরু করতে হয় 30 বা 28 দিয়ে, হ্যাঁ। আর জি সেভাবে শুরু করে দেখেন, বা আরেকটু এগিয়ে নেবেন সামনের দিকে। তো তবে মিনিমাম 30 দিয়ে শুরু করেন, আপনি 30 দিয়েই শুরু করেন। শুরু করে দেখেন কি আচ্ছা। উন্নতি অবনতি হচ্ছে। 10 দিন পরে আপনি চিন্তা করবেন যে সামনে যাবেন না যেখানে আছেন ঠিক ঠিক আছেন। আহ, আচ্ছা, মুখের মেস্তা, মেস্তা স্যার কি দিয়ে, কত পটেন্সি দিয়ে শুরু করতে পারি? নেস্তা 38, এবং খাবে এবং লাগাবে। এবং নেস্তার একটা মজার ব্যাপার হচ্ছে, মেস্তা কিন্তু মানসিক টেনশন, মানসিক চাপ না থাকলে মেস্তা সাধারণত হয় না। মেজরিটি জি পার্সেন্ট ক্ষেত্রে দেখা গেছে মেস্তার পেছনে কারণ হচ্ছে মানসিক চাপ। এবং এই মানসিক চাপটা তার দূর করানোর জন্য যা কিছু করা দরকার সেটা করতে হবে তাকে। কাউন্সিলিং করা দরকার হলে কাউন্সিলিং করতে হবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো তাকে অ্যালার্ট করে দিতে হবে যে আপনার মেস্তাটা কিন্তু এই জন্যই হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 38 লাগানোর জন্য দিবেন, আর মুখে লাগাবে, যেখানে যেই জায়গাটায় মেস্তা আছে ওইখানে লাগাবে। সাথে সাথে সরিনাম জি। সিএম প্রতিদিন একবার খাবে। এই স্যারকে কাপিং করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটাও তো একটা চর্মরোগ টাইপের যদি যদি জিনিস। চুলকানি অ্যালার্জি থাকে তাহলে কাপিং দিবেন, আর চুলকানি অ্যালার্জি না থাকলে ও, কাপিং দিবেন না। জি স্যার, তাহলে একটা লাগাবে আর একটা খাবে। জি জি। স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার, যদি কারো নাক দিয়ে রক্ত পড়ে, ঠান্ডা বেশি লাগলে বা কাশি বেশি হলে নাক দিয়ে রক্ত পড়ে, এক্ষেত্রে কত দিয়ে শুরু করা যায়? এমনি তার আগে সিএম চলতেছিল, সিএম এ অনেকটা কমে আসছে, পরে 15 দেওয়াতে রক্ত বন্ধ হয়েছে, কিন্তু অ্যালোপ্যাথিক ডাক্তাররা বলছে আপনার নাক এবং কানের পর্দা ছিদ্র হয়ে গেছে অ্যালার্জির কারণে। এই অবস্থা আর কি। সে তো যা হোক এক্ষেত্রে কি হতেই পারে, 15ই চলতে থাকবে সে যা হোক হাইড্রো? হতেই পারে। সেটাতে আপনি 15 দিয়ে ঠিক আছেন, ঠিক রাখেন। তবে যেটা এখানে সব থেকে গুরুত্বপূর্ণ, এই রুগীগুলো কিন্তু টিউবারকুলার ডায়াথেসিসের রুগী। তো এই জন্য আপনার যে কাজ, ডিউটি, টিউবারকুলার ডায়াথেসিসকে দুর্বল করা, সেই ডিউটিটা কিন্তু আপনার যথাযথভাবে পালন করতে হবে। সেক্ষেত্রে কি স্যার টিউবারকুলার 10 এম সরাসরি দিয়ে চলে আসবো, নাকি সরিনাম কার্বোভেজ তারপর টিউবারকুলারে যাবো? সরাসরি এক ডোজ দিয়ে চলে আসতে পারবেন, আবার আহ, ঘুরে আস্তে আস্তে ধীরে ধীরে ঘুরে আসতে পারবেন, সমস্যা নেই। তো স্যার, এক্ষেত্রে কি আমরা টনসিল, তারপর এডিনয়েড, তারপর নাকের পলিপাস, সব ক্ষেত্রেই কি একই প্রসিডিওর? এগুলো তো সবই আপনার সব ক্ষেত্রেই একই টিউবারকুলার। প্রসিডিওর, তবে এডিনয়েডের ক্ষেত্রে স্পেশালি এডিনয়েডের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মিনিমাম 30 দিয়েই শুরু হবে। আর টনসিল বা অন্যান্য ক্ষেত্রে তো আমরা 26 দিয়ে শুরু করি, 26 দিয়ে বা 28 দিয়ে শুরু করি, কিন্তু আহ এডিনয়েডের ক্ষেত্রে আমাদের 30 দিয়ে শুরু করতে হবে। এবং মাঝে মাঝে থুজা দিতে হবে, সরিনাম দিতে হবে। সেক্ষেত্রে টিউবারকুলারও লাগতে পারে। এবং টনসিলের ক্ষেত্রেও কিন্তু টিউবারকুলারটা খুব জরুরি একটা ভূমিকা পালন করবে, কারণ টনসিলাইটিস একটা টিউবারকুলার ডায়াথিসিসের রোগ। আর একটা মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পর এডিনয়েড কিন্তু মানুষের শরীরে থাকে না, অটোমেটিক ধ্বংস হয়ে যায়। তো এজন্য এডিনয়েডটা একটু ভালো রাখার ব্যবস্থা করা দরকার। 8 থেকে 10 বছর বয়স হলে
অ্যাডিনোয়েড কিন্তু অটোমেটিকলি চলে যায়। তো সেই জন্য এই বয়স পর্যন্ত আমাদের কাটাছেঁড়া করার কোনো দরকার নেই। আমরা ধীরে ধীরে ট্রিটমেন্ট করলে এগুলো ঠিক হয়ে যায়। আর যদি তার আগে বয়সে পূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে তো আগেই চলে যাবে। এটা নিয়ে একদমই দুশ্চিন্তা বা অন্য কিছু করার কোনো সুযোগ নেই বা দরকার নেই। তো এক্ষেত্রে যে আপনারা